জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে সংস্কার শব্দটি। সাধারণ মানুষও স্বপ্ন দেখেছিল পরিবর্তনের। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই সরকার 11টি সংস্কার কমিশন গঠন করে এবং রাজনৈতিক দলগুলোর মাঝে ঐকমত্য তৈরির লক্ষ্যে গঠন করা হয় এই জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যেই জুলাই সনদের খসড়া তৈরি হয়েছে, এমনটি জানিয়েছেন কমিশন সহসভাপতি। মুদ্রার এপিঠে যখন আমরা সংস্কার আলোচনার দৃশ্যমান অগ্রগতি নিয়ে কথা বলছি, মুদ্রার ওপিঠে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর দৃশ্য। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত 4 নেতার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যারা স্বপ্ন দেখিয়েছিল রাষ্ট্র সংস্কারের পরিবর্তনের, তারা কেন অপকর্মে লিপ্ত হচ্ছে? জুলাই থেকে জুলাই, স্বপ্ন বাস্তবতা, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক জি9। সেই সঙ্গে আরও আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে যারা আসলে 24-এর গণঅভ্যুত্থানের আমরা নায়ক বলি, যারা সম্মুখ যোদ্ধা, তারা চাঁদাবাজি করবে, তারা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করবে, কিস্তিতে যে চাঁদা তুলবে তারপর আটক হবে, এই দৃশ্য আমাদের দেখতে হলো কেন? এর দায় আসলে কার? এর দায় যারা করছে তার, যে চাঁদা তুলবে তার, যদি যে চুরি করে তার দায় হয়, যদি যে গুলি চালায় তার দায় হয়, যদি যে গণতন্ত্র লুট করে তার দায় হয়, তবে যে চাঁদা তুলছে তার দায়। এটা তো খুব সহজ ব্যাপার। চাঁদা তুলছে একজন, দায় দায়িত্বকে আরেকজন নিবে। আর চাঁদা কি তারা শুধু মানুষের ঘরে ঘরে গিয়ে তুলছে? তারা তো রাষ্ট্রের উপরে চাঁদাবাজি করছে। এই যে তারা পদযাত্রা করছে, তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, রাষ্ট্রের এপিসিতে উঠে বসছে, রাষ্ট্রের পুলিশ অন্য থানা থেকে এনে তাদেরকে প্রতিরক্ষা দিতে হচ্ছে, অধিকতর নিরাপত্তা। বিদ্যুৎ এমনি সময় যেতে পারবে, তারা মিটিং করলে যেতে পারবে না, চিঠি দিয়ে বিদ্যুৎ ঠিক রাখা লাগবে। এটাও কি এক ধরনের চাপিয়ে দেওয়া বিষয় না? অন্য সব দলকে কি এই সুবিধা সরকার দিচ্ছে? অন্য দল যদি কোনো কিছু করে এই একই ধরনের নিরাপত্তা, একই ধরনের সুবিধা সেটাকে দিচ্ছে? তারা সরকারের ভেতরেও আছে, সরকারের বাইরেও আছে। এটাও কি এক ধরনের বিশেষ সুবিধা নেওয়া না? ফলে আমি মনে করি যে এটা শুধুমাত্র আইসবার্গের উপরের অংশটা। এটা হচ্ছে বরফের ওই 11 ভাগ ডুবে থাকে আর 1 ভাগ উপরে থাকে, সেরকম একটা ব্যাপার। এই চাঁদাবাজি কি গতকাল প্রথম হয়েছে? এই চাঁদাবাজির অভিযোগ কি বারবার করা হচ্ছে না? মানুষের ঘরের মধ্যে ঢুকে মানুষের অন্তর্বার, জুতা, জামা, যে ঘরের মধ্যে কেউ থাকে না সেটা লুট হয় নাই? বিভিন্ন জায়গাতে ঘরবাড়ির মধ্যে ঢুকে মানুষজনের মূল্যবান বস্তু নিয়ে যাওয়ার যে ঘটনা, সেটা ঘটে নাই? সেটা যখন ঘটেছে তখন এই সরকার, এই সরকারের লোকজন সেটাকে প্রেশার গ্রুপ বলেছে, নানান রকমের কথাবার্তা বলেছে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, বলেছে এতদিন নির্যাতনের মধ্যে থাকলে মানুষ তো একটু সেলিব্রেশন করবে। তো এখন সেলিব্রেশন 50 লাখ টাকা গিয়ে ঠেকেছে একজন বা 4 জন ধরা পড়েছে। এবং এই যে চাঁদাবাজি, এটার জন্য রিমান্ডে নেওয়ার কি আছে? মানে কেউ তাদেরকে চাঁদাবাজি করতে পাঠিয়েছিল কিনা এটা জানার জন্য? এটা কি আপনি বলেন তো, এই 50 লাখ টাকা যদি ব্যাংক থেকে চুরি হতো তাহলে কি রিমান্ডে নিত? ব্যাংক থেকে যে ঋণ খেলাপিরা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তাদেরকে রিমান্ডে নেয়? এই 50 লাখ টাকার জন্য এদেরকে রিমান্ডে নিয়েছে। মানে এগুলা হচ্ছে ওই যে মশা মারতে কামান দেখে দেয়, মনে করেন মানে যে কোনো কাজে মানে ঢোলের বাড়িটা বেশি বেশি দেওয়া, এরকম একটা ব্যাপার। কোথায় চাঁদাবাজি হচ্ছে না? অন্য চাঁদাবাজদেরকে ধরছে না। এই দলের লোকজন কমপ্লেন করেছিল এক সময় ফেসবুকের মধ্যে যে কোথায় নাকি 500 টাকা 1000 টাকা চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজি লন্ডন থেকে তারেক রহমান বন্ধ করবে। আর এরা এখানে বসে থেকে নিজের দলের চাঁদাবাজি বন্ধ করতে পারে না। মানে একেবারে এটা আমি বলবো যে আমার কথা শুনলে মনে হবে যে আমি খুবই হতাশ, ফ্রাস্ট্রেটেড। ইট ইজ টোটালি ফ্রাস্ট্রেটিং। হাজার হাজার লোক প্রাণ দিয়েছে, রক্তক্ষয় হয়েছে, আহত হয়েছে, মানুষের ধন সম্পদ নষ্ট হয়েছে, রাষ্ট্রের ধন সম্পদ জ্বালানো পোড়ানো হয়েছে। তারপরে তারা পতিত স্বৈরাচারের একজন সংরক্ষিত আসনে এমপির বাসায় ঢুকে 10 লাখ এবং 50 লাখ না 40 লাখ কি যেন এই টাকা নিচ্ছে। এটাও তো খুবই লজ্জার বিষয়। ওইখান থেকে টাকা তুলতে গিয়েছে কেন? মানে ওই টাকা কেন তাদেরকে ভয় দেখিয়েছে, বা তাদেরকে কি তারা রক্ষা করবে, প্রোটেকশন দিবে, সেই জন্য চাঁদাবাজি করতে গিয়েছে? মানে এটা তো প্রোটেকশন মানি। আমি ছোটবেলা একটা বই পড়েছিলাম, গডফাদার। তো ওইখানে মারিও পুজো দেখিয়েছিলেন যে ডন কর্লিওনি নিউ ইয়র্কের একটা বড় অংশ জুড়ে তিনি অপরাধের রাজত্ব কায়েম করেছেন। তো সেই অপরাধের রাজত্বের মধ্যে একটা হচ্ছে প্রোটেকশন মানি। লুকা ব্রাসি নামে একজন লোক ছিল, সে ওই এলাকার
রেস্টুরেন্টগুলির প্রোটেক্টর ছিল, মানে সে প্রোটেকশন মানি তুলতো। তো এটা কি সেই প্রোটেকশন মানি? দিস ইজ সো ফ্রাস্ট্রেটিং। ইট লুকস লাইক উই হ্যাভ অ্যাকচুয়ালি আউস্টেড autocratic government, and instead of trying to create a equal and just society, আমরা একটা নৈতিক সমাজ এবং একটি সমতা ভিত্তিক সমাজ তৈরির বদলে আমরা আরেকটা নতুন লুটপাটের সমাজ তৈরি করার জন্য আমরা অগ্রসর হয়ে গিয়েছি। এটা কারা করছে? যাদের বয়স 30 পার হয় নাই, 35 পার হয় নাই, যাদের সামনে জীবনের আর 40-50 বছর বাকি আছে। তার মানে চিন্তা করেন, এখনই যদি এগুলা করে, আগামী 40 বছর কি করবে লোকজন? এই মানে দোসরদের কারো বাড়ি, ড্রয়িং রুম, সোফা কিচ্ছু তো বাদ থাকবে না। আই এম সো পিসড। আমি বলতে বাধ্য হচ্ছি যে একজন এখন তো সিনিয়র সিটিজেন অলমোস্ট, আমরা খুবই দুঃখিত। বাংলাদেশের ভবিষ্যৎ যদি এই হয়, তাহলে এই ভবিষ্যতের উপর আসলে আস্থা রাখা সম্ভব না। যেমনটি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছে, নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে 30,000 টাকা বেতন দিয়ে কিভাবে 40,000 টাকার বাসায় থাকেন। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। বাবা কি করে এলজিআরডি মিনিস্ট্রির কন্ট্রাক্টরের লাইসেন্স করে? বাবা কি করে বক্তৃতায় গিয়ে বলে এই এলাকাতে আমার ছেলে 10 লাখ করে টাকা দিবে? বাবারা কি করে তদবিরের অফিস খুলে? নিজের বাবাকে নিয়ে এত কথা বলার কিছু নাই। বাপেরা জানে না ছেলেরা এগুলা করতেছে, বাবা কি করে আসলে? বাবারা এটার মধ্যে সায় দিচ্ছে। অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, তাদের শেকড় অনেক গভীরে। এই ঘটনায় অনেকেই আসলে আশ্চর্য হবার অভিনয় করছে। তাহলে কি চাঁদাবাজদের এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে? কেন্দ্রীয় কমিটির সদস্যকে চাঁদাবাজি করে আপনার মনে হয় তারা জানে না কিচ্ছু? তাদের নামে চাঁদাবাজি হচ্ছিল বা হচ্ছে। আমরা কি ওই ছবিটা দেখি নাই যে গাড়ির কাছে নামিয়ে একজন 7,80,000 টাকা দিচ্ছেন এবং বলছেন যে এর আগে আরো টাকা দিয়েছেন? ওই ঘটনা ঘটার পরে যে টাকাটা নিয়েছিল তাকে নিয়ে কোনো কথা বলা হয়েছিল? কিংবা ওই ঘটনাটাকে কি তারা তদন্ত করার জন্য দাবি জানিয়েছিল? ওইখানে যে ঘটনা আছে তাকে কি রিমান্ডে নেওয়া হয়েছে? এগুলো আসলে মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানেও সময় অপচয় করছি। শেষ প্রশ্ন এই বিষয়ে আপনার কাছে রাখতে চাই যে চাঁদাবাজির অভিযোগে কয়েকজন নেতাকর্মীর গ্রেপ্তার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটি স্থগিত করা হয়েছে। স্থগিতেই কি সমাধান? কেন্দ্রীয় কমিটির লোক গিয়ে ধরা পড়লো চাঁদাবাজি করতে, কেন্দ্রীয় কমিটিটাই রাখলো, মানে চোরের কমিটিটা রেখে সারা দেশের কমিটি বাতিল করে দিল। তাহলে আপনি বলেন যে এটা কেমন বিচার হলো? সারা দেশে তার মানে তারা চুরি করছিল, এই জন্য সবাইকে মানে সবাই চাঁদাবাজি করছিল, এই জন্য সবারটা বন্ধ করেছে এবং বড়রাই থাকবে। একজন ধরা পড়ে গিয়েছে বলে আপাতত তাকে রিমান্ডে পাঠিয়ে, কমিটি কিন্তু ঠিক আছে, ধরা পড়েছে কেন্দ্রীয় কমিটি আর ওইটাকে ঠিক রেখে বাতিল করেছে সারা দেশের কমিটি। মানে জানি না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। যেমনটি আসলে আমরা গণঅভ্যুত্থানের পরপরই শুনে এসেছি যে নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, কিন্তু বাস্তবতা আসলে আমাদের কোথায় দাঁড় করাচ্ছে? আগে আমরা শুনেছি রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয়ে চাঁদাবাজি হতো, এখন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। পরিবর্তনটা আসলে কোন দিক দিয়ে হচ্ছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে প্রিয় তুষার ভাই আছেন, তাকে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। আসলে এটা একটা ছোট ইস্যুকে অনেক বড় প্রত্যাশার জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। বাংলাদেশ এমন কোনো দেশ কখনোই ছিল না যেখানে চাঁদাবাজি হয়নি। বাংলাদেশ এখনও চাঁদাবাজি হচ্ছে, ভবিষ্যতেও হবে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এখন এটা কতটা লাগাম টানা যাবে সেটা একটা বিষয়। এবং এনসিপি নিয়ে এত কথা কেন হচ্ছে? কারণ তারা বেশি প্রত্যাশা জাগিয়ে ফেলেছিল আমাদের মনে এবং অন্যদের ব্যাপারে আঙ্গুলটা একটু বেশি তুলেছে। সে কারণে তাদের ব্যাপারেও আঙ্গুল তোলা হচ্ছে যে এই তোরাও তো চাঁদাবাজ। এবং যেটা তুষার ভাই বলছিলেন যে এক ছোট ভাইকে পাঠানো হয়েছে চাঁদা আনতে, সেটাকে নেওয়ার পরে ধরা পড়ার পরে বলছে ডোনেশন, পরে ট্রোল করা শুরু করলো যে বিএনপির বিরুদ্ধে করলে সেটাকে বলা হয় চাঁদাবাজি, এনসিপি করলে সেটাকে বলা হয় ডোনেশন, আর জামায়াত করলে সেটাকে বলা হয় হাদিয়া। এখন এই যে নামেই ডাকেন, ঘটনা তো একই, হারাম তো হারামই। আপনি এটা খারাপ হারাম, এটা ভালো হারাম, এটা তো আর হারামের বেলায় হয় না। সেটা এই হারামি কারবারটা এরা কম বেশি অনেকেই করছে, বিভিন্ন দলেই করছে। এবং আপনি বলছিলেন চাঁদাবাজি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, বলছি আমি সেটা। এটা চাঁদাবাজিটা এই দেশ থেকে উঠে নাই। বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে দুর্নীতিপ্রবণ একটা জাতি, জাতিগতভাবে বিভাজন প্রিয় জাতি।
মহান মুক্তিযুদ্ধের পরে 1971 সনে এত রক্ত দেওয়ার পরে 72-73-এ এসে যে দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যেতে পারে, এবং শেখ মুজিব সরকারের সময় শেখ মুজিবুর রহমানকে নিজের দলের এমপিদেরকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে 100-র উপরে, এইটা আলতাফ পারভেজের ইতিহাসের পুনর্পাঠ বইতে আছে। সুতরাং সেই জাতিই তো আমরা। যেখানে বলছিলেন আমি চোরের খনি পেয়েছি, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই চোরের খনির নাতিপুতিরা 16 বছর খেয়েছে। এখন আপনি কি করে আশা করেন যে একটা গণ অভ্যুত্থান হয়েছে বলে তারপরে দেশের মানুষ সব ফেরেস্তা হয়ে গেছে? বরং এনসিপির মধ্যে আরও বিভিন্ন গোষ্ঠী থেকে এসে মিশেছে। এরা তো নতুন রাজনৈতিক দল, এদের মধ্যে বিএনপি থেকে, ছাত্র দল থেকে কিছু গেছে, শিবির থেকে কিছু গেছে, বামপন্থী থেকে কিছু আসছে, নির্দলীয় কিছু আসছে, ধান্দাবাজ চান্দাবাজ সবই এর মধ্যে আছে। তাদেরকে যদি তাদের কাজে সততা থাকে তাহলে এই সব ছোটোখাটো বিচ্যুতি এটা সংশোধন করা সহজ। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তাদের কেন্দ্রীয় নেতাদের নামে অভিযোগ আছে, তারা বহু টাকা ব্যয় করে ইফতার পার্টি করে। তাদের নেতার খুব বেশি গলাবাজি করা নেতা শত গাড়ি নিয়ে বহর নিয়ে তিনি এলাকায় যান দেখাতে। তাদের নেতা ওই যেটা বলছিলাম যে ছোট ভাইকে পাঠায় চাঁদা আনতে, 10 লাখের জায়গায় 7 লাখ দেওয়াতে বলে বড় ভাই বলছিল 10 লাখের কথা। এখন এই বড় ভাইটাকে, সে কথাও তাদের একটা স্ক্রিনশটে কথোপকথন ওই নারীর সঙ্গে যে কনভারসেশন সেটা উঠে আসছে। কিন্তু সেই বড় ভাইকে নিয়ে আমরা কোনো কথা বলতে শুনি না ওই দলকে। তাকে তদন্তের আওতায় আনার জন্য বা তার পদকে স্থগিত করবার কোনো উদ্যোগ আমরা পাইনি। ওই বড় ভাইকে যদি, মানে ছোট ভাইদের মধ্যে বড় ভাই, এনসিপির সবই তো আসলে তরুণদের দল, সেই ছোট ভাইদের মধ্যে বড় ভাই যে যারা এই চাঁদাবাজিতে পাঠায়, তার ব্যাপারে যদি একটা অ্যাকশন নেওয়া হতো তাইলে আজকে হয়তো এই ছাত্র সংগঠনটিকে তাদের সারা দেশের সব শাখাগুলো স্থগিত করতে হতো না কার্যক্রম। এবং এই স্থগিত করেও বিশেষ লাভ হবে তা না, যেটা তুষার ভাই বলছিলেন যে চাঁদাবাজি করে ধরা খেলো কেন্দ্রীয় কমিটির নেতা আর বন্ধ করে ওই যে সারা দেশের। তো সারা দেশের সব কমিটিতে নিশ্চয়ই এরকম করেনি, আর তারা বলছে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই চাঁদাবাজি, এই অনিয়ম, এই দুর্নীতি। তাহলে এই মাত্র কয়েকদিনের মধ্যে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তরুণরা চাঁদাবাজিতে, খারাপ কাজে, তাদের দিয়ে আপনি নতুন করে আর কি প্রত্যাশা জাগাতে পারবেন? ইলেকশন নিয়ে নানান রকমের বক্তব্য তারা দিচ্ছে। তাদের কেন্দ্রীয় নেতারা, এই দলটির মূল দল যেটা এনসিপি, কেন্দ্রীয় নেতারা মানে অন্য নেতাদের, দলের নেতাদের নিয়ে স্রেফ বেয়াদবি করছে, যেই বেয়াদবি এদেরকে একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে যে এইসব তাদের দিয়ে আমরা আশা করি না। এখন সামগ্রিকভাবে যেটা প্রত্যাশাটা অনেক বেশি আমরা জাগিয়ে ফেলেছিলাম, সেটা অন্যায় ছিল। আসলেই গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং ওই ফ্যাসিবাদী কায়দার কেন্দ্রে ছিল মানুষের ভোটের অধিকারটা। যদি 2014 সালে ভোটটা মানুষ দিতে পারতো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না হতো, তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসে? এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে কোনো সরকার, কোনো দলই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেনি। কারণ ক্ষমতায় এসেরা লুটপাট করে, ক্ষমতার দম্ভ দেখায়, অন্যর সঙ্গে মিসবিহেভ করে এবং রাষ্ট্রযন্ত্রটাকে টোটালি নিজের সম্পদ মনে করে। তার জবাবটা মানুষ ভোটের মাধ্যমে দিয়ে দেয়, সে কারণে তারা দ্বিতীয়বার আসতে পারে না। তাহলে আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হত্যা না করতো, 14 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না, তাহলে তো এই ফ্যাসিবাদই হয় না বাংলাদেশে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে তো 14-র পর থেকে। সুতরাং আপনি শুধু ভোটের অধিকারটা মানুষের হাতে ফিরিয়ে দেন এবং মোটা দাগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আপনি কিছু সংস্কারের আওতায় আনেন, নিয়মের মধ্যে আনেন, এবং এটা এনশিওর করেন যে অপরাধ করলে অপরাধীর বিচার হবে। এটা এনশিওর করেন যে দেশে আইনের শাসনটুকু ন্যূনতম প্রতিষ্ঠিত হবে। এবং সেটা যদি প্রতিষ্ঠা না করে, সেটা যদি না মানে, তাহলে মানুষ যেন স্থানীয় সরকার নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে ভোটের রায়ের মাধ্যমে জবাবটা দিয়ে দিতে পারে। এবং এই আওয়ামী লীগের মতো মহাশক্তিধর একটা গোষ্ঠী, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে যারা আসবে তারাও যদি নিজেদের সংশোধন না করে, তাহলে সেই পরিণতি আরও খারাপভাবে হতে পারে। ফলে অটোমেটিক্যালি আমাদের অনেক কারেকশন হয়ে আসবে। আমাদের অর্জন একেবারে হয়নি তা না। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সব দল মেনে নিয়েছে এবং সেটা
বাতিল করতে হলে গণভোটের মাধ্যমে করতে হবে, সেটা বিএনপি এই প্রস্তাব দিয়েছে। সুতরাং অর্জন অলরেডি অনেক হয়ে গেছে। এখন খুচরা জিনিস নিয়ে নানান রকমের দাবি করে নির্বাচন পেছানোর প্রক্রিয়া, এবং তার মধ্যে যত সময় যাচ্ছে ভেবেছে যে অন্যান্য দল বিতর্কিত হবে, তাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে এবং এরা সংগঠিত হবে, সেই চিন্তা করে নির্বাচন পেছাতে গিয়েছিল না। এখন নিজেরাই পড়েছে সেই নিজেদের পাতা ফাঁদে। তাদের নামে দুর্নীতির অভিযোগ আসছে, দখলদারির অভিযোগ আসছে, তাদের সারা দেশে ছাত্র সংগঠনের কার্যক্রম স্থগিত করতে হচ্ছে, তাদের নামে বাংলা মোটরে বিশাল এক আলিশান অফিস কি করে ব্যবহার করছে, তার অর্থ কোত্থেকে আসছে সেই অভিযোগ আসছে, একজন ক্ষুদ্র উদ্যোক্তা নারীর 40 লাখ টাকা দিয়েছে সেই অভিযোগ আসছে, এবং পতিত এক স্বৈরাচারের একজন সংরক্ষিত নারী আসনের এমপি, তার জামাই ওই বাসায় আছে, তাকে গিয়ে চাপ দিয়ে চাঁদা দাবির অভিযোগ আসছে এবং সেটা ধরা পড়েছে। এবং এখানে দেখেন মামলা, এই ফ্যাসিবাদের পতনের পরে কারো কাছে গিয়ে বলেছে তুমি এত টাকা দিবা, না হলে মামলায় নাম দেওয়া হবে। কারো কাছে বলেছে তোমার নাম মামলায় আছে, এত টাকা দিবা তাহলে বাদ দিয়ে দিব। কখনো মামলায় নাম না দেওয়ার জন্য টাকা, কখনো দিয়ে সেটা বাদ দেওয়ার জন্য টাকা। এই যে চাঁদাবাজি, এই অভিযোগ বিভিন্ন দলের বিরুদ্ধে আছে। সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে আছে, জামায়াত ইসলামের বিরুদ্ধে আছে, এনসিপির বিরুদ্ধে আছে। সুতরাং কেউই এই অভিযোগের বাইরে না। এখন সবাইকে মিলে এইসব ছোটোখাটো অভিযোগকে মুখ্য না করে একটি নির্বাচনের দিকে যদি যাওয়া যায়, এবং একটি জনপ্রতিনিধিরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, এবং আজকে যেরকম এই 4 জন চাঁদাবাজকে ধরার পরে আদালতে নেয়ার পরে এই চাঁদাবাজ বলে ঘৃণার যে বাণী তাদের দিকে গেছে, এবং তারা লজ্জায় মুখ লুকাতে চেয়েছে, এবং কার পেছনে জানেন, পুলিশের পিঠে গিয়ে মুখ লুকাতে চেয়েছে তারা, যাতে ছবিতে না আসে। ছবি তো ইতিমধ্যে সব সংবাদ মাধ্যমে চলে আসে। আপনি বলছিলেন এনসিপির আয়ের উৎসের বিষয়ে কথা বলছিলেন, এবং জামায়াতের বিশাল সমাবেশের আয়ের উৎস কোথা থেকে এলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে, এবং নিশ্চয়ই জামায়াত নিয়ে প্রশ্ন আছে, ইসলামী আন্দোলনের এত সমাবেশ, এত কথা বলে প্রশ্ন আছে। বিএনপির আয় বেড়েছে 14 গুণ। রাজনৈতিক দলগুলোর আয়ের উৎসের বিষয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এই মুহূর্তে কতটা জরুরি, সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরছি। দর্শক, দেশের প্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সায়ন্ত, যে বিষয়টি নিয়ে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস। সেটি নিয়ে কিন্তু আমরা নানামুখী প্রশ্ন দেখছি, বিতর্ক দেখছি। আপনি এনসিপির আয়ের উৎস নিয়ে কথা বলছিলেন, এবং জামায়াত এত বড় সমাবেশ কিভাবে করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসলে সমাবেশের, যদি আমরা ব্যয়বহুল সমাবেশের অর্থের উৎস কি, সেটি নিয়ে আলোচনা আছে। এবং আজ আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে বিএনপি। দেখা গেছে মাত্র 1 বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে 14 গুণ। সেটি কিভাবে সম্ভব হলো সেটিও প্রশ্ন সাপেক্ষ। প্রশ্ন হচ্ছে অর্থের উৎসের বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এই মুহূর্তে কতটা জরুরি। আপনি বরং শুকরিয়া আদায় করেন যে বিএনপি 14 গুণ যে আয় হয়েছে এটা প্রদর্শন করেছে, গোপন করে নাই। তারা তো এই আয়টা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এখন 14 গুণ কি করে বাড়তে পারে? 16 বছর ধরে এই দলটাকে এমনভাবে চাপে রেখেছিল, এই দলটা ভাঙার এত চেষ্টা করেছিল, এবং শেখ হাসিনা ফ্যাসিবাদটাকে এতটা শক্তপোক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে ফেলেছিল, মানুষ ভাবতে শুরু করেছিল যে হাসিনা বোধহয় আর ক্ষমতা থেকে মৃত্যুর আগে নামবে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসবে ওই আশা অনেকে ছেড়ে দিয়েছিল। ব্যবসায়ীরা কেউ যদি বিএনপিকে বা কোনো গোষ্ঠী বিএনপিকে যদি ডোনেশন দেওয়া বলেন বা তাদের ফান্ডে সহায়তা দেওয়া বলেন, সেটা দিত, তাহলে সেই ব্যবসায়ীরা বিপদে পড়তো। সুতরাং অনেকেই দিত না। তাদের নিজের দলের নেতাকর্মীদের মধ্যে যারা ব্যবসায়ী, শুধু তাদের সহযোগিতা নিয়ে এই দলটা পরিচালনা করতে হতো। সেই অবস্থায় এখন ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী, যারা বিভিন্ন দলের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, নিশ্চয়ই তাদেরও একটা বেনিফিট পাওয়ার উদ্দেশ্য থাকে। সেটাও হতে পারে। কেউ কেউ পৃথিবীর সব দেশেই তো পার্টি ফান্ডে টাকা দেয়, গণতান্ত্রিক বিশ্বেও তো পার্টি চলে জনগণের টাকায় বা বিভিন্ন ডোনেশনের টাকায়। সেখানে বিএনপিকে যদি কেউ এই ডোনেশন দেয়, সেটা দোষের কিছু না। দোষ হবে তখন
বিএনপি যদি কারো কাছ থেকে এই ডোনেশন নিয়ে সেই ব্যক্তিকে অবৈধ সুবিধা দেয়, বিএনপি যদি কোনো ব্যক্তির টাকা নিয়ে সেই টাকাটা তাদের কোনো নেতা বা কোনো কর্নার সেটা মেরে খায় এবং এখানে প্রদর্শন না করে, পার্টি ফান্ডে জমা না হয়, সুতরাং যে টাকা পার্টি ফান্ডে জমা হয়, যে টাকা দল ঘোষণা দেয় সেটা স্বচ্ছ পার্টি ফান্ড, এবং এটা চাইলে যেহেতু ঘোষণা দিয়েছে এটা তদন্ত করার অধিকারও কিন্তু সরকারি সংস্থা বা নির্বাচন কমিশন রাখে। সেটা তাদের কাছেই তো, নির্বাচন কমিশনেই তো এটা সাবমিট করে, সুতরাং এটা কোনো তুলবার মতো প্রশ্নই না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আব্দুল নূর তুষার, একটি ভিন্ন বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। যুক্তরাষ্ট্রের আরোপ করা বড় অংশে শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনছে সরকার, এমনটি জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং যেমনটি বলা হলো যে বাণিজ্য ঘাটতি মেটাতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আসলে আমরা যদি জানতে চাই যে শুল্কের চাপ কমবে কিনা, আর বাংলাদেশের জন্য আসলে এই সিদ্ধান্ত আত্মঘাতী হতে যাচ্ছে কিনা, এই ব্যয়বহুল সিদ্ধান্তের। বাংলাদেশ এর আগেও বোয়িং কিনেছে এবং সম্ভবত এটা কেনা হয়েছিল সাপ্লায়ার্স ক্রেডিটে। সেই বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাহবুব জামিল সাহেব যখন বিমান উপদেষ্টা ছিলেন, সেই 111-এর সরকারের সময়, আমার যতদূর মনে পড়ে। এবং তারপরে আওয়ামী লীগ সরকারের সময় এই বোয়িং কেনা হয়েছে, এবং এই বোয়িং কিন্তু সাপ্লায়ার্স ক্রেডিটে কেনা হয়েছে, এবং এই বোয়িং এর গ্যারান্টার হচ্ছে সরকার। কেনে বিমান প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু এটার গ্যারান্টি দেয় হচ্ছে সরকার, আমাদের রাষ্ট্র। এবং রাষ্ট্রীয় গ্যারান্টি মূলে এই বিমান কেনা হয়। 25টা বোয়িং এর যে দাম, এটা শেষ পর্যন্ত কি হবে, এটা ঋণ হবে আসলে বাংলাদেশের জন্য, এবং এই টাকাটা সাপ্লায়ার্স ক্রেডিট হিসেবে চলে আসবে, বাংলাদেশ কিস্তিতে ধীরে 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 এই বোয়িং এর দাম পরিশোধ করবে। আমি যতটুকু বুঝি, কেননা বাংলাদেশের পক্ষে নগদ টাকা দিয়ে বিমান কেনার সক্ষমতা নাই। 25টা বোয়িং এর দাম দিতে গেলে কালকে আমাদের রিজার্ভ অর্ধেক হয়ে যাবে অথবা তার চেয়েও কমে যাবে। ফলে এইটা আসলে দীর্ঘমেয়াদী ঋণের তলে পড়ে সরকার যেটা করার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে যে আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাচ্ছি আমরা, অথবা কমিয়ে নেওয়া হচ্ছে। প্রথমত বোয়িং এর দাম যদি চিন্তা করা হয়, তাহলে এটা কম্পিটিটিভ প্রাইস না, কিন্তু আপনি সরাসরি বোয়িং এর কাছ থেকে এটা কিনে ফেলবেন সিদ্ধান্ত নিলেন। আন্তর্জাতিক টেন্ডার হয়েছে, এয়ারবাস কিংবা অন্যান্য যারা বিমান তৈরি করেন সারা পৃথিবীতে, তারা কি এখানে টেন্ডার করেছেন বা কম্পিট করেছেন? দ্বিতীয় হচ্ছে যে এই বোয়িং কিনে ফেললে এই বোয়িং ব্যবহারের সক্ষমতা বাংলাদেশ বিমানের আছে। বিমান কিন্তু অধিকাংশ আন্তর্জাতিক রুট যেগুলি খুবই লাভজনক, সেইখানে ফ্লাই করতে পারে না। বিমানের টোকিও ফ্লাইট বন্ধ হয়ে গেছে, বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ, বিমান অধিকাংশ এয়ারপোর্টে নামতে পারে না নিরাপত্তা ও অন্যান্য নানান ধরনের জনিত কারণে। বিমান কে পৃথিবীর নিরাপদ এয়ারলাইন্সগুলি, যদিও বিমান একটা নিরাপদ এয়ারলাইন্স, কিন্তু কাগজে কলমে বিমানের নিরাপত্তা নিয়ে আমেরিকানরা প্রশ্ন করে। আপনি নিশ্চয়ই জানেন যে জেএফকে তে বিমান ল্যান্ড করে না, এবং বিমান বহুদিন ধরে আমেরিকার যে ফ্লাইট সেটা বন্ধ। তো এই সবকিছু মিলিয়ে এই 25টা বিমান ব্যবহার করার যে সক্ষমতা, সেইটা কি বিমানের আছে? এই পাইলট আছে, এই এয়ারক্রু আছে? বিমানের যে খরচ বেড়ে যাবে রাতারাতি, সেই খরচ বহন করার মতো শক্তি বিমানের আছে? বিমান কি একটি লাভজনক প্রতিষ্ঠান? গত 25 বছরে বিমান কত টাকা লাভ করেছে, কত টাকা লোকসান করেছে? ফলে এইগুলি আসলে আমরা বুঝতে পারি যে কেন করা হচ্ছে। কিন্তু এই তাহলে এত বড় সিদ্ধান্ত কেন নেওয়া হলো যুক্তরাষ্ট্রকে খুশি করতে? বাণিজ্য ঘাটতির যে ব্যাপারটি, এটা কিন্তু বাৎসরিক বাণিজ্য ঘাটতি। এই বছর আপনি 25টা বিমান কিনলেন, পরের বছর কি কিনবেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। এবং আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গমও কিনবে বলেছে। হ্যাঁ, পরের বছর অস্ত্র কিনবে আসছে সায়ন্ত, গমও কিনবে বলেছে উচ্চ মূল্যে। চীনের গম, রাশিয়ান গম, ব্রাজিলের গম বা অন্যান্য যেসব দেশ থেকে আমরা গম কিনি বা গম কেনার চেষ্টা করি, সেই সব বাদ দিয়ে, বিশেষ করে ইউরোপিয়ান দেশ, আমরা ইউক্রেন থেকে গম আনতাম কিন্তু একসময়। তো এই গমের যে খোলা বাজার, সেইখান থেকে প্রতিযোগিতামূলক মূল্যে গম না এনে আমেরিকা থেকে গম আনা হবে। উচ্চ মূল্যের ভর্তুকি কে দেবে? না, ভর্তুকি দেবে জনগণ, কারণ সেই গম থেকে আটা বানালে, ময়দা বানালে তো সেটার দাম বাড়বে, এটাই তো স্বাভাবিক। এবং দূর যত বেশি খাদ্য শস্য আমদানিতে, আপনি যত দূর থেকে খাদ্য শস্য আনবেন, তত ওয়েস্টেজের পরিমাণ বাড়ে। মানে আপনি যদি 1000 মাইল দূর থেকে যা আনবেন, পচনশীল দ্রব্য হলে সেটার ওয়েস্টেজের পরিমাণ বাড়বে। সরকারের উপর কোনো অদৃশ্য চাপ আছে কি? এমন সিদ্ধান্ত সই করে এসেছেন ওনারা, একটা অপ্রকাশযোগ্য চুক্তি স্বাক্ষর করে এসেছেন, যে অপ্রকাশযোগ্য চুক্তির কারণে তারা এগুলি কিনছেন, এবং সেটা একজন প্রকাশ করে দেওয়ার কারণে, মানে উনি করেছেন কিনা আমরা জানি না, কিন্তু সেই অভিযোগ একজনের চাকরিও গিয়েছে। এখন দেখেন যে সেইখানে আছে যে বাংলাদেশ কোনো কিছু কেনার আগে মোটামুটি তাদেরকে জানিয়ে নিতে হবে, বিশেষ করে যদি অস্ত্র কিনে, খাদ্য কিনে। এবং আমেরিকা যদি কোনো রাষ্ট্রের উপর স্যাংশন দেয়,
আমেরিকা যদি কারো সঙ্গে শত্রুতা করে, বাংলাদেশকেও বাণিজ্যিক শত্রুতা তার সাথে করতে হবে। অর্থাৎ আমেরিকা যদি বলে যে চীন থেকে সে কিছু কিনবে না বা চীনের উপরে নিষেধাজ্ঞা দেয়, তাহলে বাংলাদেশকেও আমেরিকার সাথে সাথে চীনের সেই সব বস্তু আমদানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এইটা তো আসলে একটি স্বাধীন দেশের জন্য, স্বাধীন অর্থনীতির জন্য কাম্য না। তাহলে ভবিষ্যতে বাংলাদেশ চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক কিভাবে স্থাপন করবে? ভারসাম্যকে আপনি মনে করেন যে এখন যে সরকার আছে তারা কারোর সাথে ভারসাম্য রাখার চেষ্টা করেছে? সরকারের 48 ঘন্টাও হয় নাই তারা মুরগির গলা আবিষ্কার করে পাশের দেশকে একটা হুমকি দিয়ে দিয়েছিল। তারপরে কিছুদিন আগে মানবিক করিডোর, দানবিক করিডোর, এই নিয়ে বিরাট একটা ব্যাপার স্যাপার এবং এমন একটা ভাব করা হলো যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মানে একটা বিরাট প্লেয়ার, মানবিক করিডোর তৈরি করে এই কালকে আরাকানিরা রোহিঙ্গাদেরকে নিয়ে নিবে। আগামী বছর ঈদের সময় ঈদের জামাত ওইখানে পড়বে রোজা রেখে জাতিসংঘের মহাসচিব গুতেরে। তো এখন তো আমি দেখতে পাচ্ছি যে সেই আশা তো গুড়ও নাই, বালিও নাই, চিনিও নাই, পিঁপড়াও নাই, মানে কিছুই নাই। তো এখন এই যে প্রোপাগান্ডামূলক বক্তৃতা, বক্তব্য এবং প্রোপাগান্ডামূলক কাজকর্ম, এগুলো আসলে আমাদেরকে হতাশ করে। আপনি আমাকে একটা জিনিস বলেন, রিজার্ভের অবস্থা করুন, বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভের অবস্থা কিন্তু এখনো করুন, এটা কিন্তু যে খুব বেড়েছে তা না। এই অর্থনীতিতে এখনো সালমান রহমান এবং গংদের কাছে জনতা ব্যাংকের যে $7 বিলিয়ন ছিল, সেটাকে এখনো বাংলাদেশ ব্যাংক তার হাতে থাকা অর্থ হিসেবে দেখিয়ে রিজার্ভের পরিমাণ 30 বিলিয়ন হয়েছে বলে জানাচ্ছে। এবং আরো ব্যাপার হচ্ছে যে এই যে 25টা বোয়িং কিনবে, এইসব কিনবে, এই রিজার্ভ যার, সে কি 25টা বোয়িং কেনার মতো গ্যারান্টার হইতে পারে? ধরেন বিমান যদি কালকে এটা পরিশোধ করতে না পারে কোনো কারণে, আমাদের রাষ্ট্র কিন্তু গ্যারান্টার, এই কিস্তি আমাদের রাষ্ট্রকে পরিশোধ করতে হবে। এই টাকা দিতে গেলে তো রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। আমি যতটুকু বুঝি, আমি তো অর্থনীতির লোক না, আমি সাধারণ মানুষ হিসেবে যতটুকু বুঝি, ফলে আমার কাছে মনে হয়েছে যেগুলি সবই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা, এবং এই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানার কোনো ব্যাখ্যা তারা দেন না। যে 25টা বিমান তারা কিনে ফেলছেন, এটা তো একটা গণতান্ত্রিক সরকারের, নির্বাচিত সরকারের করা উচিত। ওনারা কেনাকাটার এত বড় বড় সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন? সেটি পেতেও 2 বছর সময় লাগবে না, শুধু তাই না, এই কেনাকাটার দায়টা পরবর্তী নির্বাচিত সরকারের মাথার উপর চাপিয়ে দিয়ে ওনারা ড্যাং ড্যাং করতে করতে সান ফ্রান্সিসকো, লন্ডন, প্যারিস, দুবাই, যেসব জায়গাতে যারা যারা থাকেন তারা তো চলে যাবেন। এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে, বিশেষ করে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্তের বিষয়ে। জাতিসংঘের কার্যালয় খোলা নিয়ে আমরা দেখছি নানা রকম দৃষ্টিভঙ্গি সামনে এসেছে। আমি সেই বিষয়ে বিস্তারিত শুনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সব প্রতীকের রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। আব্দুল তুষার, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, জাতিসংঘের কার্যালয় খোলা নিয়ে আমরা পক্ষে বিপক্ষে নানা রকম দৃষ্টিভঙ্গি দেখছি। এর আগে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্তের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে রাজনৈতিক দলগুলো। কিন্তু এই বিষয়ে আমরা যেমনটি দেখলাম যে ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অজয় কৃষ্ণ বলেছেন, রাখাইন করিডোর নিয়ে মানবিকতার আড়ালে চীন, ভারত, যুক্তরাষ্ট্রের লড়াই হবে সামনের দিনে। আপনি এমনটি মনে করেন কিনা? এটা আমি মনে করি কিনা এটা সঠিক না। আসলে এটা আসলে যারা ওয়ার স্ট্র্যাটেজিস্ট, যারা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট নিয়ে গবেষণা করেন, লেখাপড়া করেন, তারা যেটা বলেছেন যে এখানে আসলে একটা বিবদমান পরিস্থিতি তৈরি হতে পারে। কেননা এই করিডোর কারা কন্ট্রোল করবে, এটা কি আন্তর্জাতিকভাবে সবসময় ট্রান্সপারেন্ট থাকবে কিনা, এইখানে কি বিদেশি কোনো সৈন্য কিংবা এটা পাহারা দেওয়ার জন্য কোনো জাতিসংঘের বাহিনী এসে উপস্থিত হবে কিনা, এরকম নানান প্রশ্ন আসলে আছে। এবং শুধু তাই না, এই করিডোরের ভেতর দিয়ে যে মানবিক সাহায্যটা যাবে, 13-14 লক্ষ রোহিঙ্গা তো এমনিতেই বাংলাদেশে, তাহলে ওইখানে কারা অমানবিক পরিস্থিতিতে আছে যে তাদেরকে মানবিক সাহায্য পাঠাতে হবে। আপনি দেখেন এইখানকার 14 লক্ষ লোকের যে ফান্ডিং, সেই ফান্ডিং পশ্চিমা বিশ্ব কমিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, এই মানুষদের এখানে রাখার জন্য যে খরচ, সেটা জোগাড় করতে আমাদের সরকারকে রীতিমতো কষ্ট করতে হচ্ছিল শেষের দিকে। এখন এই সরকারও, মানে আগের সরকার করছিল, এই সরকার আমার ধারণা একই রকম কষ্টের মধ্যে আছেন। তাহলে এইখানে অমানবিক পরিস্থিতি তৈরি করে রেখে আরাকানে মানবিক পরিস্থিতি তৈরি করার জন্য একটা করিডোর নির্মাণ, এই সবই আসলে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। এবং বন্দরের বিষয়টি দেখেন, কন্টেনার হ্যান্ডলিং এর চার্জ যে সরকার বাড়িয়ে দিয়েছেন,
যেখানে শুল্কের চাপে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে, সেখানে কন্টেনার হ্যান্ডলিং এর চার্জ বাড়িয়ে দিয়ে বন্দরে অতিরিক্ত টাকা দিতে ব্যবসায়ীদেরকে বাধ্য করা হচ্ছে। আমদানি এবং রপ্তানি বোথ ওয়ে, আমদানিতে কন্টেনার চার্জ বাড়ালে তবু বোঝা যায় যে আপনি আমদানিকে নিরুৎসাহিত করতে চাচ্ছেন, কিন্তু রপ্তানিমুখী কন্টেনারে চার্জ বাড়িয়ে দিলে তো এই ব্যয়টা তো রপ্তানিমুখী শিল্পের হবে এবং তাতে করে আমাদের পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। আর আমরা যে আমদানি এখন করি সেই আমদানিতে বিলাস দ্রব্য অনেকদিন ধরে নিরুৎসাহিত, ফলে প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি হয়। তার মানে বাংলাদেশের মানুষকে অতিরিক্ত পয়সা দিতে হবে শুধুমাত্র বন্দরের হ্যান্ডলিং চার্জ বেড়ে যাওয়ার কারণে। তার মানে কি হচ্ছে, সরকার একদিকে আয় বাড়াতে পারছেন না, বিনিয়োগ বাড়াতে পারছেন না, কর্মসংস্থান তৈরি করতে পারছেন না, দারিদ্র্য বাড়ছে, প্রবৃদ্ধি কমেছে, উল্টা যাতে জিনিসপত্রের দাম বাড়ে সরকার এই ধরনের কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। এবং একদিকে কন্টেনার হ্যান্ডলিং এর চার্জ বাড়িয়ে ১,৫০০ বা ২,৫০০ কোটি টাকা অতিরিক্ত আয়ের ব্যবস্থা করছে সরকার, আর অন্যদিকে ১,০০০ কোটি টাকা দামের বোয়িং কিনছে। মানে এইটা হচ্ছে এইরকম যে আপনার লুঙ্গি কেনার ক্ষমতা নাই, আপনি কমপ্লিট স্যুট বানাতে দিয়ে আসছেন আর কি, যে আসেন আমরা লুঙ্গি যেহেতু কিনতেই পারি না, জীবন একটা স্যুট পরি। এবং একটা তো স্যুট না, মনে করেন কয়টা যেন বলেছিলেন বোয়িং, ২৪টা না ২৫টা, তো একটা তো লুঙ্গি নাই, মানে ২৫টা কিনেছে। এবং আপনি দেখবেন আমাদের অভ্যন্তরীণ রুটে যেখানে যাত্রীর চাপ অনেক বেশি, সেইখানে বিমান সংগ্রহের কোনো তোড়জোড় নাই। এইখানে বিমান কিন্তু তার জাহাজ সংগ্রহ করে না। আন্তর্জাতিক রুটে চলার জন্য বোয়িং এর ড্রিম লাইনার এবং বড় বড় যে প্লেনগুলি, সেগুলি কেনার জন্য তাদের মানে কি বলবো, আগ্রহের কোনো কমতি নাই। এবং আপনি এটাও নিশ্চয়ই জানেন যে বিমানের দুর্নীতি রয়েছে, এবং সেই দুর্নীতির মধ্যে এটাও ছিল যে লাইসেন্সবিহীন এক বৈমানিক বানিয়ে দেওয়া হয়েছিল। বিমানের ক্রু এবং অন্যান্য নিয়োগে বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রাউন্ড হ্যান্ডলিং এ বিরাট অদক্ষতা এবং অভিযোগ আছে। আর বন্দরের যে দায় দায়িত্ব একটা বিদেশি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়ার যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, এটা তো এই সরকার একপাক্ষিক ভাবে নিয়েছেন। এটা নিয়ে তো রাজনৈতিক দল বা কারোর সঙ্গে কোনো আলাপ করেন নাই। এবং এটা যখন দিয়ে দেওয়া হচ্ছে, এই চুক্তিটা কিন্তু মুসাবিদা করা হচ্ছিল শেখ হাসিনার সময় থেকে। তার মানে শেখ হাসিনার বেশ অনেক ভালো ভালো সিদ্ধান্ত আছে নিশ্চয়ই, তাহলে সেইগুলাকে তারা এখন সফল করছেন। শেখ হাসিনা ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা শুরু করেছিলেন, এখন তারা এটাকে ফাইনালাইজ করেছেন। কিন্তু এই যে বন্দর হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা যে ডেটাগুলি দিয়েছেন, এই ডেটাগুলিতে কিন্তু কিছু কিছু অসঙ্গতি আছে। যেমন একটা অসঙ্গতি হচ্ছে, আমরা কখন থেকে এই কন্টেনার হ্যান্ডলিং এর হিসাবটা ধরবো? কাস্টমসের ক্লিয়ারেন্স আসার পরে কিন্তু একটা কন্টেনার নড়ে। এই কাস্টমসের ক্লিয়ারেন্স আসতে দেরি করে। কারণ কাস্টমসের ক্লিয়ারেন্স কি বিদেশিরা আসলে তাড়াতাড়ি হয়ে যাবে? তারপরে হচ্ছে রাস্তায় যে চাঁদাবাজি, রাস্তায় সমস্যা, রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ হওয়া, যানজট, এরকম নানান অসুবিধার কারণে এক ফ্যাক্টরি থেকে একটা কন্টেইনার পোর্ট পর্যন্ত যেতে কি পরিমাণ সময় লাগে। ফলে একটা কন্টেইনার কিন্তু পোর্টের মধ্যে ঢুকলেই সেটা জাহাজে উঠতে পারে না, আসলেও কাস্টমসের ক্লিয়ারেন্স লাগে, যাওয়ার সময় কাস্টমসের ক্লিয়ারেন্স লাগে। এবং এই কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য যে বাড়তি সময়টুকু লাগে, সেই সময়টাকে তারা হিসাবের মধ্যে নিয়েছিলেন না, নিয়ে তারা বলছেন ৩ দিন লাগে কন্টেইনার হ্যান্ডেল করতে, 2 দিন লাগে। এটা কিন্তু একই ধরনের আরো তথ্যের ঝামেলা আছে। আপনি বিএনপির একটা টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন না, যে 14 গুণ বেড়েছে, কোন বেজ লাইনের ভিত্তিতে? মানে এটা কি গত বছরে তাদের ঘোষিত আয়ের ভিত্তিতে 14 গুণ বেড়েছে, নাকি গত 10 বছরে তাদের যে গড় আয় সেটা থেকে 14 গুণ বেড়েছে? গত বছরের হিসেব অনুযায়ী 2023-এ ছিল তাদের 1 কোটি সামথিং, 2024-এ এসে সেটি 14 গুণ বেড়েছে। হ্যাঁ, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি বিএনপিকে ডিফেন্ড করছি না, কিন্তু একটা দল যখন রাজনৈতিক চাপের মধ্যে থাকে, তখন কিন্তু তাকে চাঁদা দিতে গেলেও লোকজন ভয় পায়, এমনকি নিজের দলের লোকও চাঁদা দিলেও সেটা ঘোষণা করতে ভয় পায়। আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে 1 কোটি টাকা 14 কোটি টাকা হওয়া কিন্তু খুব একটা বেশি বেড়ে যাওয়া না। কেননা আপনি যদি দেখেন যে কারো কারো এপিএস এর 311 কোটি টাকা হয়েছে, তাহলে বিএনপির যদি কোটি খানেক ভোটার থাকে, 10 টাকা করে দিলে কিন্তু তাদের 10 কোটি টাকা হয়। বুঝতে পারা, এই তথ্যগুলো আমার মনে হয় যে যখন পত্রপত্রিকা আসে তাদের বলা উচিত যে কোন লজিক, কোন বেজলাইন সার্ভের ভিত্তিতে তারা 14 গুণ 18 গুণ বলে দেয়। 1 কোটি টাকা 14 কোটি টাকা হওয়া কিন্তু খুব একটা কঠিন কিছু না। এই যে অন্তর্বর্তী সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, সেটি নির্বাচিত সরকারের জন্য সংকট তৈরি করবে কিনা? ডেফিনেটলি সংকট তৈরি করবে। যেটা আগে তুষার ভাই আলোচনা করছিলেন, যে এই যে আপনি ধার করে যে ঘি খাচ্ছেন, ঘি তো আপনি হজম করে ফেলবেন, কিন্তু যে ধারটা শোধ করতে হবে না, পরে যে আসবে তার, সেই একটা সংকট তো থেকেই যাবে। এই সরকার, আগের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল, তার মধ্যে একটা বড় অভিযোগ ছিল স্বচ্ছতার অভাব।
তারা বিদেশের সঙ্গে অনেক চুক্তি করেছে, যেই চুক্তিগুলো জাতীয় সংসদে আলোচনা হতো না, তারা জনগণকে জানতে দিত না, গোপনে চুক্তি করত। এই সরকার এই যে মানবিক করিডোর নিয়ে যে কথা হচ্ছে, সরকার তো স্বীকারও করছে না যে মানবিক করিডোর করবে। তাহলে কি ভবিষ্যতে বাংলাদেশ পরাশক্তিদের কৌশলগত মঞ্চে প্রবেশ করছে? সেটা প্রবেশ করে গেছে অনেক আগে, সেটা আজকে না। শেখ হাসিনা গত 16 বছরে বাংলাদেশকে সবচেয়ে বিপদগ্রস্ত করেছে। এর আগে বাংলাদেশের যত সরকার এসছে, এমনকি আগের বার আওয়ামী লীগ যখন এসছে, তখনও একটা ব্যালেন্স মেনটেন করতো সব শক্তিকে সমন্বয় করে। শেখ হাসিনা এসে প্রথম বাংলাদেশকে একদিকে ইন্ডিয়ার সঙ্গে তারা নিঃশর্ত যে লেনদেনের ব্যবস্থা করেছে শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকবার জন্য, এবং চায়নার টাকা বাংলাদেশ অতিরিক্ত ইনভেস্ট করে নানান সুবিধা দিয়ে তাদের টাকায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে প্র্যাকটিস করেছিল, এইসব দিয়ে বাংলাদেশকে অন্য অনেক দেশের কাছে শত্রুতে পরিণত করেছিল, ঝুঁকিতে ফেলেছিল। বরং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে স্বচ্ছতার অভাব, বিভিন্ন চুক্তি, বিভিন্ন যে বিষয় নিয়ে কথা হচ্ছে, এইটা এই সরকারের করবারই কথা না। তারা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে আসছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় যে ত্রুটি আছে সেই ত্রুটি বিচ্যুতি দূর করে কিছু সংস্কার কার্যক্রম নেওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবার জন্য। তাদের তো এরকম বড় টাকা লগ্নি করে সব কেনা টাকার বাণিজ্য তো তাদের কাজ না। যখনই এটা করে তখনই মনে হয় একটা অসৎ উদ্দেশ্য তাদের মধ্যে কাজ করছে। আর এই সরকার, আগের সরকারের আমলও এই সরকারের অনেক উপদেষ্টারাই আছেন যারা এই দাবিটা করতেন যে তাদের সম্পদ বিবরণী প্রকাশ করতে হবে, কিন্তু এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তারা তো 1 বছরে তাদের সম্পদ বিবরণী আমাদের জানালো না, যে সে উপদেষ্টা হওয়ার আগে কত টাকা নিয়ে ঢুকেছিল আর এখন সে কত টাকার মালিক, সেটা আমরা জেনেছি কি? ধরেন দুর্নীতি করেনি, আমরা ধরেন এই যে 25টা বিমানকে কেনায় তাদের কোনো কমিশন বাণিজ্য হয়নি, তা আমরা বুঝবো কি করে এই স্বচ্ছতাটা কোথায়? শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।